আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পবিত্র রমজান মাসের এই শুভক্ষণে তোমাদের সবাইকে জানাই রমাদান মুবারক। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছে আমি নওশী জাহান তাসমিয়া। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কারিগরি শিক্ষায় সরকার বিশেষ জোর দিলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এখনো। গ্রাম ছেড়ে ঢাকায় আসছে শিশুরা, পরিবারের হাল ধরতে জড়িয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ পেশায়। পড়ালেখার পাশাপাশি এখন শিশুরা ঝুঁকছে ক্লাব ভিত্তিক খেলাধুলায়। এবারে বিস্তারিত। দেশের জনশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তরের অন্যতম মাধ্যম হলো কারিগরি শিক্ষা। এই শিক্ষায় সরকার বিশেষ জোর দিলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। শিক্ষাবিদরা মনে করেন কারিগরি শিক্ষার প্রতি সমাজে অনাগ্রহ, শিক্ষক সংকট এবং উপকরণের অভাবের কারণে এই খাতে শিক্ষার্থীর সংখ্যা প্রত্যাশিত হারে বৃদ্ধি পাচ্ছে না। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। অধিক জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করার একটি বড় মাধ্যম কারিগরি শিক্ষা। তাই তো বিপুল জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার প্রতি জোর দেয় সরকার। সারা দেশে সরকারি পলিটেকনিক্যাল স্কুল ও কলেজের সংখ্যা ১৪৯টি। কোনো শিক্ষার্থী স্কুল থেকে পড়াশোনা করছে, আবার অনেকেই এসএসসির পর ভর্তি হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে। একজন মানুষ যখন জেনারেল সেক্টরে পড়ে তখন সে 10 পাস করার পর আরও 2টা বছর কলেজে ইনভেস্ট করে, তারপর আরও 5টা বছর দেখা যায় ভার্সিটিতে ইনভেস্ট করে। সেই ক্ষেত্রে দেখা যায় সে মোটামুটি পাস করতে করতে এই 24-25 বছর বয়স হয়ে যায়। কিন্তু যখন পলিটেকনিক সেক্টরে কেউ পড়ে এসএসসি পাস করার পর সে আরও 4টা বছর যখন ডিপ্লোমা ইনভেস্ট করে মোটামুটি 21-22 বছরে সে পড়াশোনা শেষ করতে পারে এবং সরকারি বেতন গ্রেড অনুযায়ী 10ম গ্রেডের যোগ্যতা অর্জন করে। আমাদের এই কারিগরি সেক্টরের মাধ্যমে প্রায় 80% উন্নতির জন্য আমরা অবদান রাখতে সক্ষম। তো আমাদের যে হাতে কলমের শিক্ষা, এই কাজটার জন্য আমাদের যে মাথাগুলো আছে তাদের টেকনিক্যাল পারসন হওয়া উচিত এবং এই সেক্টরকে নিয়ে আরও গভীরভাবে ভাবা উচিত। আমাদেরকে আরও সামনের দিকে অগ্রসর করা উচিত। 2020 সালের মধ্যে কারিগরি শিক্ষার্থী 20% লক্ষ্যমাত্রা থাকলেও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে এটি 9% রয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ আছে, তবে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার প্রয়োজন। আমরা সাধারণত অভিভাবকরাও কারিগরি শিক্ষার প্রতি আমাদের ওইরকম আগ্রহ নাই। আমরা আমাদের সন্তানদেরকে চাই আগে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো বা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। এইটা আমাদের ট্রেন্ডটাই হয়ে গেছে এইরকম। এইটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন। আমাদেরকে দক্ষ জনশক্তি তৈরি করতে হলে দক্ষ জনবল নিয়োগ দেওয়া লাগবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বোধ হয় আরও একটু চিন্তা করতে হবে দক্ষ লোকবল কীভাবে নিয়োগ করা যায়, দ্রুত নিয়োগ করা যায়, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে। কারিগরি শিক্ষা নিয়ে সমাজে মানুষের মধ্যে এখনও ভুল ধারণা থাকার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী হচ্ছে না। এছাড়াও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর মধ্যে শিক্ষক সংকট ছাড়াও উপকরণের অভাব রয়েছে, শিক্ষকের স্বল্পতা রয়েছে। তবে এইগুলো সমাধান হলেই যে কারিগরি শিক্ষা খুব ভালো পর্যায়ে চলে যাবে আমি মনে করি না। কারিগরি শিক্ষাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে আমাদের সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানসিকতায় চেঞ্জ আনতে হবে যে আসলে কারিগরি শিক্ষায় পড়াশুনো করলে আমাদের সন্তানেরা কিছু করতে পারবে। অন্যান্য সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার ক্ষেত্র রয়েছে। কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এই জিনিসগুলো যখন অভিভাবকদের মধ্যে খুবই সাধারণভাবে বিরাজ করবে, যে না সবাই জানবে বুঝবে, আমি বলবো তখনই পরিবর্তনটা আসবে। শুধু কারিকুলাম এবং শিক্ষক স্বল্পতা সমাধান করলেই এই পরিবর্তন আসবে না। তাই তো বেকারত্ব দূরীকরণে উন্নত দেশের আদলে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ শিক্ষাবিদের। বিপুল জনশক্তিকে দক্ষ জনশক্তি রূপান্তর করতে কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে চাকরি ক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা বাড়ানো গেলে আগ্রহী হবে শিক্ষার্থীরা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সার রোগী। প্রতি লাখে 106 জন ক্যান্সার আক্রান্ত হচ্ছে, যার মধ্যে 5% শিশু। দেশে মোট মৃত্যুর 12% জন্য দায়ী এই ক্যান্সার। তবে এখনও ক্যান্সার চিকিৎসার মান উন্নতি হয়নি বলে মনে করছেন অনেকে। আফরিন আক্তারের রিপোর্টে। মরণঘাতী রোগ ক্যান্সার। বাংলাদেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যার 5% শিশু।
আক্রান্তদের 10% কম রোগী চিকিৎসার আওতায় আসছে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা পেলে উন্নত দেশে 80% শিশুকে বাঁচানো সম্ভব হচ্ছে। মধ্যম আয়ের দেশে এ হার 60%। বর্তমানে ক্যান্সার আক্রান্ত শিশুদের মৃত্যুহার আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশের শিশুরা সবচেয়ে বেশি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বলছে তো ওর MLL বললো আর কি, প্রথম ধাপে আছে। বলছে যে 3 বছর চিকিৎসা নিলেও ও সুস্থ হয়ে যাবে, 10 জনের থেকে 8 জনই সুস্থ হয়ে যায়। ওর হয়েছে ওজন কমে যেতেছিল যখন মানে ধরা পড়ার আগে, তারপর সাদা হয়ে যেতেছিল, কোনো জায়গায় ব্যথা পেলে কালো কালো দাগ হয়ে যেত, শুকো হয়ে যেতেছিল, এইগুলো মুখে ঘা হয়েছিল, এইগুলো সমস্যা নিয়ে আসছিলাম হাসপাতালে। আসে তারপরে ডাক্তার দেখালাম, ওনারা দেখে বন মেডিকেল করে মানে শিওর হলো যে ক্যান্সার হয়েছে ব্লাডে। আর ডক্টররা যথেষ্ট সাহায্য করে, কেমোথেরাপিগুলো যথেষ্ট ভেবে চিনতে দেয়, যার কারণে এখনও ভালো আছে আল্লাহর রহমতে। আচ্ছা, কতদিন চিকিৎসা করা লাগবে? ডক্টর কি বলেছে 4 বছর চিকিৎসা করার পর আল্লাহর রহমতে হয়তো সুস্থ হয়ে যেতে পারে। বাংলাদেশ মধ্যমায়ের দেশ হওয়ায় অনেকেই মনে করেন এইখানে চিকিৎসা উন্নত নয়। এই ধারণা একেবারে ভুল বলছেন ঢাকা শিশু হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক। বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউটে আমাদের এখানে অনেক পেশেন্ট আসে। এর মধ্যে আমরা ব্লাড ক্যান্সারকে বেশি পাই। ব্লাড ক্যান্সারের মধ্যে ALL বেশি, এরপরে AML। ALL আমাদের এখানে যদি আগে আসে, আর্লি স্টেজে আসলে আমাদের কিওর রেট অনেক, প্রায় 80% আমাদের এখানে কিওর হয়ে যায় পেশেন্টদের। কিন্তু চিকিৎসা যেহেতু ব্যয়বহুল, এই জন্য হয়তো রোগীদের মধ্যে একটু প্রথমে ভয় থাকে। কিন্তু আমরা আমাদের এখানে সমাজসেবা অথবা তার পাশাপাশি আমাদের ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার, তারপর আমাদের এখানে জাকাত ফান্ড, সব কিছু মিলে আমরা হাসপাতাল নিজস্ব কিছু ব্যবস্থাপনায় ওষুধের মধ্যে প্রায় 70% ওষুধ আমরা রোগীদের সাপ্লাই দিয়ে থাকি। কিন্তু রক্তের উপাদান যেগুলি লাগে, লাল সাদা রক্ত, রক্তগুলা রোগীরা নিজেরা জোগাড় করে আনে, এটা একটু ব্যয়বহুল। ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের হিসাব অনুযায়ী বাংলাদেশে 13 থেকে 15 লাখ ক্যান্সার আক্রান্ত শিশু রয়েছে। প্রতি বছর শনাক্ত হচ্ছে অন্তত 6 থেকে 8 হাজার। সচেতন না হলে 2030 সালে ক্যান্সারে শিশু মৃত্যু হার 13% দাঁড়াবে। সংস্থাটি বলেন, আগে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা অনুন্নত থাকলেও বর্তমানে শিশু ক্যান্সারের চিকিৎসা খুবই উন্নত হয়েছে। বাংলাদেশে বর্তমানে ক্যান্সার চিকিৎসার মান দেখেন আমাদের আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। এখন যে সমস্যাটা হয় যে আমাদের অনেক ক্ষেত্রে মিথ থাকে যে আমাদের দেশে ভালো চিকিৎসা হয় না। শিশু ক্যান্সারের ক্ষেত্রে শিশু ক্যান্সার চিকিৎসকই আছে বাংলাদেশে আগে যেখানে শুধুমাত্র 5টা ইনস্টিটিউশনের চিকিৎসা হতো, এখন সেটা কিন্তু 11টা ইনস্টিটিউশনের চিকিৎসা হয়। ইভেন আপনি টারশিয়ারি লেভেল হসপিটালগুলোতেও এই চিকিৎসাটা পাওয়া যাচ্ছে। তো সেই অনুযায়ী বলা যেতে পারে যে বাংলাদেশের চিকিৎসার মান অনেক উন্নত হয়েছে এবং বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে প্রথম দেশ যারা আমরা ইউনিফাইড লিউকেমিয়া প্রোটোকল কিংবা ট্রিটমেন্ট প্রোটোকল যেটা, সেই প্রোটোকল ব্যবহার করা হচ্ছে, যেটা আপনি ইন্ডিয়াতেও তারা এখন পর্যন্ত করতে পারেনি। সেই দিক থেকে বিবেচনায় বাংলাদেশে শিশু ক্যান্সার চিকিৎসার মান অবশ্যই ভালো। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা দিলে বেশিরভাগ ক্যান্সার রোগী সুস্থ হয়ে যায়। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। পরিবারে আর্থিক অসচ্ছলতার কারণে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে, হারিয়ে ফেলে নির্ভর শৈশব। বিশেষজ্ঞরা বলছেন, শিশুশ্রম বন্ধ করতে হলে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, দরকার শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা। বিস্তারিত ইয়ানুর হক ময়ের রিপোর্টে। 13 বছর বয়সী হাসিফ মাথার উপরে ছায়া হয়ে থাকেন যে বাবা, তিনি আর নেই। তাই তো আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের হাল ধরতে কাজের খোঁজে ঢাকা আসে। 1 বছর ধরে কাজ করছে এই খাবারের হোটেলে। আমার বাবা নাই দিকে আমি কাজ করি। পরিবারে বাবা না, এক ভাই আছে, আমার মা আছে। ভাই আমার বড় কাজ করে, তো ভাইয়ের বেতন দিয়ে পরিবার চলে না, মানে আমার কাজ করানো লাগে। পড়ার ইচ্ছে থাকলেও কাজকেই বেছে নিতে হয় তাকে। পড়ালাই তো চেষ্টা করছি, পড়ার তো আর সুযোগ নাই। হাসিবের মতো এরকম লাখ লাখ শিশুকে পরিবারের হাল ধরতে শিশু বয়সেই জড়িয়ে পড়তে হচ্ছে ঝুঁকিপূর্ণ পেশায়। তুমি যে এখানে কাজ করো, সেই টাকা কি করো? বাড়িতে পাঠাই। বাড়িতে? বাবা কি ঢাকা থাকে না?
কোথায় থাকে? ওই দেশে থাকি। কোথায় থাকে? কুমিল্লা নবীনগর। 2023 সালের প্রতিবেদনের তথ্য বলছে দেশে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা 3,99,64,005 জন। এর মধ্যে কর্মজীবী শিশুর সংখ্যা 35,36,927 জন। আর 5 থেকে 13 বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা 17,76,097 জন, যা মোট শিশুর 4.4%। রাষ্ট্র যদি এক্ষেত্রে সত্যিকার অর্থেই সুদূর প্রসারী একটি পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নেয়, যে একটা শিশুদেরকে সত্যিকার অর্থেই যারা দরিদ্র শিশু আছে 3-4 লং টার্ম শর্ট টার্ম বিভিন্ন মেয়াদে তাদেরকে যদি রিহ্যাবিলিটেশনের প্রোগ্রাম হাতে নেয় এবং সত্যিকার অর্থে তারা যদি তাদেরকে যদি একটা স্ট্রাকচারের মধ্যে আনতে পারে তাহলে পরে এটি, এবং এটা করতে হবে। কিছু বেসরকারি উদ্যোগ আছে, কিছু আন্তর্জাতিক কিছু এজেন্সি আছে যারা শিশুদেরকে নিয়ে কাজ করে, কিন্তু সেটি একদমই অপ্রতুল। রাষ্ট্রকে রাষ্ট্রের দায়িত্ব নিজেই নিতে হবে এবং সেটার জন্য মন্ত্রণালয়ের মধ্যে আলাদা করে একটা সেল করে এদেরকে শিক্ষার ব্যাপারে, এদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর রাখা, তালিকাভুক্ত করা। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ব্রোকেন ফ্যামিলির শিশুরা সবচেয়ে বেশি ভালনারেবল। শুধু তার জন্য না, রাষ্ট্রের জন্য সে কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সে অপরাধপ্রবণ হয়ে ওঠে, গ্যাং হয়ে ওঠে। সুতরাং সেই জায়গাগুলো থেকে যদি আমরা এই ডিরেইলমেন্ট যদি দমাতে চাই তাহলে অবশ্যই মন্ত্রণালয়কে একটা পলিসির আন্ডারে এনে তাদেরকে মেনস্ট্রিমিং করার উদ্যোগ নিতে হবে। সেটির জন্য কয়েকটা ফেজ হতে পারে, শিক্ষা একটা ফেজ হতে পারে, স্বাস্থ্য একটা ফেজ হতে পারে, তাদের মোটিভেশন একটা ফেজ হতে পারে, না তারপরে তাদের কর্মসংস্থান একটা ফেজ হতে পারে। কর্মসংস্থানের ব্যাপারে রাষ্ট্রের কোনো স্পেসিফিক সেল এখনও নাই, অথচ সারা পৃথিবীতে যারা পিছিয়ে পড়ে জনগোষ্ঠী, যারা একটা শিশু কখন শ্রমে নিয়োজিত হয়, সে যখন তার পরিবার সাপোর্ট দিতে পারে না। শিশুশ্রম বন্ধ করতে হলে রাষ্ট্রের পাশাপাশি দরকার সামাজিক সচেতনতা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। শিশুশ্রম প্রতিরোধ করতে আইনকানুন থাকলেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকদের সংখ্যা। আর্থিক সংকটে পরিবারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে যুক্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ পেশায়। বিশেষজ্ঞদের মতে সরকারকে এগিয়ে আসতে হবে এসব শিশুদের জীবনমানের উন্নয়নে। ইয়ানুর হকমো, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিক্ষা ব্যবস্থায় একটি জাতির মধ্যে বই পড়া অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নিজেদের পছন্দ অনুযায়ী বই পড়া অভ্যাসকে বাধাগ্রস্ত করছে। বই পড়ার সময় যেন এখন আর অনেকের নেই। একটা বই পড়ার চেয়ে একটা রিল, ইউটিউব ভিডিও কিংবা একটা মুভি দেখতেই যেন সবাই আগ্রহী। বিস্তারিত সিনথিয়া জানাতের রিপোর্টে। বই পড়া একসময় মানুষের জ্ঞানার্জন, বিনোদন ও মনের প্রশান্তি লাভের একটি প্রধান মাধ্যম ছিল, কিন্তু আধুনিক যুগে এই অভ্যাস উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন, পরিবর্তিত জীবনযাত্রা এবং সামাজিক পরিবর্তনের প্রভাবে বই পড়া যেন দিন দিন পেছনে পড়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের কাছে বই পড়া আগের মতো আকর্ষণীয় তেমন মনে হয় না। বাধ্যতামূলক পড়া, আরেকটা হচ্ছে গিয়ে সৃজনশীল পড়া। সে যা হয়ে উঠতে চায়, মানুষকে মানবিকতার বিকাশ করার জন্য এই বইগুলো পাঠ্য বইয়ের বাইরে, এগুলো অবশ্যই তাদের পড়া উচিত। আমরা যাদেরকে দেখি বড় কিছু হয়েছে, তারা সবাই কিন্তু দেখা যাবে যে তাদের পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বিষয়ের দিকে তারা বেশি লেখাপড়া করেছে। এটা অবশ্যই, এটা আমি বলবো যে ওতপ্রোতভাবে জড়িত। পাঠ্য বই ছাড়াও সব ধরনের পড়াই আসলে মন থেকে হওয়া উচিত। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন না যে আমাদের ঘর আর স্কুলের মধ্যে ট্র্যাম চলে, মন চলে না। তো আসলে আমাদের ওই মনটা চলা দরকার। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম 7 বার পরিবর্তন হয়েছে। এ সময় মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন হয় একাধিকবার। এতে বিভ্রান্তিতে পড়ে শিক্ষক, অভিভাবকেরা। এখন তারা ব্যস্ত নানা কোচিং ও কঠিন অঙ্কের সমাধান নিয়ে। আমরা মনে করছি যে স্কুলের পড়াটা বা কলেজের পড়াটা পড়লেই বুঝি সে একজন ভালো ছাত্র তৈরি হবে, কিন্তু আসলে ভালো মানুষ তৈরি হওয়া মানে হলো শুধু আসলে রেজাল্ট নয়, এবং এই ফলাফলের পিছনেও কিন্তু ভূমিকা রাখে বাইরের বইগুলো। ফলে আমাদের অভিভাবকরা আমরা এটা ভুলই করছি, তার হাতে আমরা ছোটবেলাতেই মোবাইল তুলে দিচ্ছি, বই তুলে দিচ্ছি না। অনেক শিক্ষার্থীরাই বলছে নিজেদের পাঠ্য বই বাদে অন্য বই পড়ার সময় বের করা তাদের জন্য কষ্টসাধ্য। ফলে শিক্ষার্থীরা বই পড়াকে আনন্দের পরিবর্তে দায়িত্ব মনে করে। তাই তারা আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে। বর্তমান প্রজন্মের কাছে এখন এটিই তাদের বিনোদনের মাধ্যম। আসলে এখন হচ্ছে পড়ালেখার চাপটা এত বেড়ে গিয়েছে, মানে সারাদিন কোচিং, টিউটার, এরপর আসলে বাসায় এসে যে বই পড়ার মতো যে শক্তিটা, ওটা আসলে আর হয় না এখন আর। তোমার অবসর সময় তোমার কি করা হয় তখন? অবসর সময়টা খুবই কম যেহেতু পাই, দেখা যায় হচ্ছে ওই টাইমটাতে একটু আমি ভিডিও দেখি বা হচ্ছে মানে আমার ট্যাব বা ফোন থেকে কিছু একটা দেখি, এরকম আর কি। বাট বই পড়ার মতো আর কি সময়টা আর কি হয় না।
অভিভাবকেরাও মনে করছেন আধুনিক এ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে তাদের পড়তে হবে পাঠ্য বই, তবে অন্য বই পড়াটা এখন তার মতে সময় নষ্ট। কোচিং বা টিচারের পড়া এবং স্কুলের পড়া তিনোটাই যখন তারা একই তালে সমাধান করতে যায় তখন দেখা যায় যে ওদের আসলে গল্পের বই পড়ার মতো সময় থাকে না। যদিও গল্পের বই ওরা মাঝে মাঝে পড়তে চায়, কিন্তু দেখা যায় যে আমাদের কাছে মনে হয় সেটা তাদের কাছে সময়ের অপচয় করা হচ্ছে। কারণ পাঠ্য বইটা পড়লে রেজাল্টটা ভালো করবে, যেহেতু এখন কম্পিটিশনের যুগ, সবাই মোটামুটি মেধাবী এবং খুব অ্যাক্টিভ, যার কারণে দেখা যায় যে রেজাল্ট খুব কাছাকাছি সব বাচ্চারই হয়, যার কারণে কম্পিটিশনটা অনেক বেশি। তখন মনে হয় যে আমার বাচ্চা যদি আরেকটু পরে গল্পের বইটা না পড়ে হয়তো রেজাল্টটা আরেকটু ভালো করবে, এই চিন্তায় দেখা যায় যে আমরা গার্জিয়ানরা অনেক সময় তাদেরকে গল্পের বইয়ের প্রতি আকৃষ্ট করতে দেই না। বিশেষজ্ঞরা বলছেন পাঠ্য বই বাদে অন্যান্য বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের এমন চিন্তা ভাবনার পরিবর্তন না হলে শিক্ষার্থীদের মধ্যে এই বই পড়ার আগ্রহ আরও কমতে পারে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে এলো পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। রমজানের রোজা ও ইবাদত আল্লাহর রহমত বর্ষিত হয়। রমজানে একটি রাত হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত থাকছে আফরিন আক্তারের ডেস্ক রিপোর্টে। মুসলিম জাতির কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি মাস রমজান। মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হওয়া, ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ত সময়ও এই মাস। ইসলামের বিধান মতে প্রাপ্তবয়স্ক সকলের জন্যই রোজা ফরজ হলেও সাবলীল হওয়ার আগ পর্যন্ত শিশুদের জন্য রোজা রাখা ফরজ নয়। শিশুদের রোজা রাখা ফরজ নয়, তবে কোন বয়স যেটা বলেছেন সেই বয়সটা হলো আকেল, বালেগ, প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধি সম্পন্ন। এটা মেয়েদের ক্ষেত্রে শরীয়তি একটি বিধান আছে, তা হলো 9 বছর, আর ছেলেদের ক্ষেত্রে 12 বছর। যদি ব্যাপারটি এমন হয় যে ও বুদ্ধিসম্পন্ন এবং সব কিছুই বুঝে, তাহলে পরে স্বাভাবিক নিয়ম হলো এটা। কিছু আছে অস্বাভাবিক, অসুস্থতার কারণে তার বয়সও যেমন বোঝা যায় না, শরীরের শক্তিও নেই, এমনদের জন্য আসলে এখন নয়, পরবর্তীতে তারা যেদিন বুঝবে সেদিন থেকে রাখা ফরজ। এই বিষয়টায় আল্লাহ পাকের দলিল, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, বান্দার সাধ্যের বাহিরে কিছু তাকে চাপিয়ে দিও না। তার মানে হলো আকেল, বালেগ, প্রাপ্তবয়স্ক, বয়স্কা এবং বুদ্ধিসম্পন্ন না হলে এদেরকে শরীয়তের কোনো বিধিবিধান পালন করতে হবে না। তবে রোজা রাখার অভ্যাস করতে হবে অল্প বয়স থেকেই, শিশুদের উৎসাহিত করতে হবে। মাকে দেখে, বাবাকে দেখে, ভাইকে দেখে, বোনকে দেখে, পরিবেশের সবাইকে দেখে ওরা রোজা পালন করতে পারে। কেউ যদি 7 বছরের সময়ও রোজা পালন করতে চায়, মা বাবার উচিত তাকে উৎসাহ দেওয়া এবং এটা যাতে করতে পারে সেই দিকেই তাকে এগিয়ে নেওয়া। হ্যাঁ, আর 3 ঘন্টা আছে, আম্মু আমার বুকের ছাতাটা ফেটে যাচ্ছে, আমি পিপাসা আর সহ্য করতে পারছি না। মা বলবেন, এই তো সারাটা দিন তো চলেই গেল, আর একটু সময় অপেক্ষা করো আম্মু, একটু সময় অপেক্ষা করো আব্বু, এই জাতীয় কথা বলে তাদেরকে উৎসাহ দিয়ে দিয়ে পার করে নেওয়া। তাহলে কি হয়, অভ্যস্ত হয়ে গেল, সাহস হয়ে গেল, সময় যখন আসবে তখন যেন সে ঠিকঠাক মতো রোজা পালন করতে পারে। কারণ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আগের থেকেই প্রিপারেশন দরকার। এই মাস দান ও ত্যাগ তিতিক্ষার মাস। এই মাসে ধনী গরিবের ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে দাঁড়িয়ে তারাবি আদায় করে। রমজান মাসে যে কোনো ইবাদতের সোয়াবে বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সোয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সোয়াব হয় 70টি ফরজ ইবাদতের সমান। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা। পড়ালেখার পাশাপাশি এখন শিশুরা ঝুঁকছে ক্লাব ভিত্তিক খেলাধুলায়। তাদের মধ্যে যত না আগ্রহ খেলোয়াড় হবে, এর চেয়েও বেশি চায় ভালো সময় কাটবে, সুস্বাস্থ্য হবে। কেবল তাই নয়, অভিভাবকরাও সন্তানদের মোবাইলের মতো ডিভাইস থেকে দূরে রাখতে মাঠে অনুশীলনে পাঠাতে উৎসাহী হচ্ছেন। রিপোর্ট করছে নাকিবুল আওয়াম। এই শহরে মাঠ সংকট দিনে দিনে বেড়েছে, তবুও শিশুরা যেখানে সুযোগ পায় সেখানেই খেলাধুলা করার চেষ্টা করে। তারা অলিগলি কিংবা মাঠে আলাদা দলে ভাগ হয়ে খেলাধুলা করে ঢাকায় স্বস্তি খুঁজে তারা। পাশাপাশি খেলাধুলার চর্চা বা ক্লাব ভিত্তিক অনুশীলনে তাদের উপস্থিতি বাড়ছে এই নগরে। এর প্রধান কারণ
খেলার সুন্দর পরিবেশ, মেধার বিকাশ, আর কারো কারো ইচ্ছা খেলোয়াড় হওয়ার। কেন ক্লাবে আসো তুমি? খেলতে এবং শিখতে ভালো লাগে ফুটবল। কাকে সবচেয়ে বেশি পছন্দ? ক্রিস্টিয়ানো রোনালদো আমার সবচেয়ে ফেভারিট ফুটবলার। ক্লাবে ফুটবল খেলার উদ্দেশ্য কি? বড় একজন ভালো ফুটবলার হওয়া। অভিভাবকরা বলছেন অনেকটা গৃহবন্দী ঢাকার শিশুরা, তাদের আনন্দ দিতেই এই সুযোগ করে দিচ্ছেন। কারণ বাসায় থেকে শুধু মোবাইল দেখে, তারপর দেখার পরে দেখা যাচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, যার কারণে খেলার মাঠে দিয়েছি। এই ক্লাবে দেওয়ার পরে বাচ্চারা কি কম্পিউটার মোবাইল থেকে দূরে থাকতেছে? কিছুটা দূরে থাকছে, এটা ঠিক। তবে আমরা বেশিরভাগই হলো যাতে বডিটা ফিটনেস আসে, এই কারণে এই জায়গায় দেওয়া। স্কুল থেকে এসেই নিজের থেকে খুব উইলিংলি রেডি হয়ে যায় যে আমি টাইমলি মাঠে যাবে। মাঠ থেকে ফেরার পরে আবার যেভাবে নিজেই সব কিছু করে আবার গুছিয়ে সন্ধ্যায় পড়তে বসা, আমার দেখতেছি এটা একটা ভালো পজিটিভ মনে হচ্ছে যে ওর ইমপ্রুভমেন্ট হচ্ছে ভালো। শিক্ষক বা কোচেরা বলছেন কেবল খেলোয়াড় তৈরি করাই তাদের উদ্দেশ্য নয়, লক্ষ্য ভালো মানুষ তৈরি করাও। ওদের নিয়ে কাজ করছে, যারা ছোট ওরা খুব ভালো কাজ করছে, যারা বড় তারাও করছে, তবে আমার মনে হচ্ছে ছোটরা বেশি ভালো করছে, কারণ ওদের কাজ দেখে আমারও খুব ভালো লাগতেছে। তো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে ইনশাল্লাহ। তারা যদি খেলাধুলার মধ্যে থাকে তাদের মেধা বিকাশ হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি তারা মোবাইল থেকে দূরে থাক। বিকেলের সময়টুকু মাঠেই কাটুক প্রতিটি শিশুর। খেলাধুলার সুযোগ না পেয়ে শিশুদের মোবাইলের প্রতি আসক্তি বেড়েই চলেছে। তবে অনেক শিশুরা এখন বিভিন্ন ক্লাবে অনুশীলন করছে, যা তাদের একদিকে আনন্দ দিচ্ছে ও অন্যদিকে মেধার বিকাশ হচ্ছে। নাকিবুল আওয়াম, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। বন্ধুরা, তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস etn.amrakorbojoy@gmail.com। এছাড়াও তোমরা আমাদেরকে স্ক্রিনে দেখানো এই নম্বরে যোগাযোগ করতে পারো 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।